হ্যালো স্টুডেন্টস, আমাদের রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি কী নিয়ে? ভিডিওটি ক্লাস 10-এর যে প্রশ্নবিচিত্রাটি রয়েছে তারই ইংরেজি বিষয়ের 2য় নম্বর স্কুল। তাহলে সেই স্কুলটা আজকে আমি তোমাদের কাছে সলভ করব। তাহলে দেখা যাক স্কুলটার নাম দিয়েছে বনগাঁও হাই স্কুল। সবাই একটু নোট ডাউন করে নেবে। বনগাঁও হাই স্কুলের একটা সিন, প্রথমে যে সিনটা পেয়েছি সেটা কী থেকে? ফাদার সেলফ। প্যাসেজটার নাম কিন্তু এখানে তোমাদের লিখে দিলাম আমি, দেখে নাও। ফাদার সেলফ। ফাদার সেলফ। ফাদার সেলফ, ঠিক আছে? তো কি বলেছে প্যাসেজটা, কোন জায়গাটা থেকে দিয়েছে? লাইং ইন বেড স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। তাহলে বিছানায় শুয়ে, হ্যাঁ, এক ঝাঁকুনির দ্বারা, শাডার মানে হচ্ছে কি ঝাঁকুনি, একটা ঝাঁকুনির দ্বারা স্বামী বুঝতে পারলো কি ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ টু অনলি এ মোমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। দেখে মনে হচ্ছিল কয়েক মুহূর্ত আগেই শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার হয়ে গেল। তাই দেখো, যখন আমরা স্কুল যাই, স্কুল ধরো সাপোজ আমাদের লাস্ট ডে মেবি হয় শুক্রবার, অনেক স্কুলে শনি রবি ছুটি থাকে, সেই শনি রবি দুদিনের একটা গ্যাপ থাকে। শনি রবি সুন্দর খেলে ধুলে কাটিয়ে দিলাম, হঠাৎ করে সোমবার, এই স্কুলে যাবি ওঠ, মা বাবা বলে ডেকে ওঠাচ্ছে, যা স্কুল যাবি, সোমবার হয়ে গেছে। তো সে এক ঝাঁকুনির দ্বারা বুঝতে পারলো কি এটা হচ্ছে সোমবারের সকাল। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল, সে খুব খুশিতে আছে, হ্যাঁ, বলছে সে আশা করেছিল তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock, দেখো ঘড়িতে কটা বেজে গেল, নটার সময় বলছে স্বামীনাথন ওয়েল্ড মানে হচ্ছে চিৎকার করে ওঠা। স্বামীনাথন চিৎকার করে উঠছে, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা। ব্যাস, কার মাথা ব্যথা? তাহলে এই যে ছোটোখাটো এক্সকিউজগুলো আমরা দিই স্কুলে, ধরো বাবাকে বলতে হবে, মাকে বলতে হবে স্কুল যাবো না, কী বলবো? আজকে না আমার পেট যন্ত্রণা করছে প্রচুর, মা আজকে শরীরটা ঠিক নেই, জ্বর লাগছে, স্কুল যাব না। তো সে ট্রিক্সটা বের করছে কি, যে আমার মাথা ব্যথা তাই আমি স্কুলে যাব না। অ্যান্ড মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট, মা তো মোটামুটি কথা শোনেন, তাহলে তিনি নম্রভাবে আমাকে প্রস্তাব দিলেন। কি প্রস্তাব দিলেন? দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতেই থাকুক। তাহলে আমি যদি মাকে বলি, মা আমার না জ্বর লাগছে, শরীরটা ভালো লাগছে না, স্কুলে যাবো না, তাহলে কি বলবো? বলো ঠিক আছে বাড়িতে থাক, চুপচাপ থাক, বদমাশি করবি না। তো মা পারমিশন দিয়ে দিছে। অ্যাট 9:30, ঠিক 9:30-এ, ওয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, যখন তার স্কুলের প্রার্থনার সবাই থাকার উচিত, কার? স্বামীর। তো স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম। সে তাহলে কোথায় শুয়ে আছে? তার মায়ের রুমে বেঞ্চের মধ্যে শুয়ে আছে। তাহলে এই পোর্শনটা আমরা বুঝতে পারলাম। এরপরে কি বলেছে দেখো, ফাদার আস্কড হিম, ব্যাস বাবা পৌঁছে গেছে। কি বলছেন? বাবা তাকে জিজ্ঞাসা করছে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার আজকে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী তাহলে উত্তর দিচ্ছে, মাথা ব্যথা বাবা, আমার খুব মাথা ব্যথা, তাই স্কুলে যেতে পারিনি। ননসেন্স, বাবা তো স্ট্রিক্ট, বলছে যত সব বাজে কথা, ড্রেস আপ অ্যান্ড গো, যাও স্কুলে পোশাক পরে এবং যাও। হেডেক, মাথা ব্যথা। আবার কিন্তু সে এক্সকিউজ দিয়ে যাচ্ছে, কি বলছে? হেডেক। তখন কি বলা হচ্ছে দেখো, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ। বলছে লোফ মানে হচ্ছে ঘুরে বেড়ানো, বলছে ওই রবিবার ঘোরাফেরাগুলো বন্ধ করো, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে, তাহলে তোমার সোমবার আর মাথা ব্যথা করবে না। তাহলে দেখো কি সুন্দর একটা প্রস্তাব বা উপদেশ দিয়েছেন বাবা। বলছে ওই বন্ধুদের সাথে ঘোরাফেরা, খেলাধুলা কমা, তাহলে দেখবি সোমবার আর মাথা ব্যথা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস। ব্যাস, স্বামী এত কৌশল বলল, মাথা ব্যথা এই সেই, হ্যাঁ, বাবা তো কিছু তো শুনলো না। মা শুনে নিচ্ছে কিন্তু বাবা শুনছে না। কি করা যাবে? বুঝছে বাবা তো হেভি স্ট্রিক্ট, কী করে রাজি করানো যায়? তো সে এখন তার কৌশলটা পাল্টালো। কি পাল্টালো? আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। এই দেখো নতুন একটা এক্সকিউজ বার করেছে। বলছে আমি এত দেরি করে ক্লাসে যাব না। ব্যাস, দেরি কে করেছে? ও নিজে করেছে, কিন্তু তবুও কি বলছে যে আমি এত দেরি করে ক্লাসে যাব না। তাহলে এইটুকু প্যাসেজ, খুব সুন্দর প্যাসেজ দিয়েছে। প্যাসেজ থেকে এবার আমরা প্রশ্ন উত্তর শুরু করব। দেখো এখানে আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে,
প্রথম দাগটা দিয়েছে কারেক্ট অল্টারনেটিভ, টিক দ্য রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরে টিক দিতে হবে। তাহলে কি দিয়েছে প্রথম কোশ্চেনটা দিয়ে দেখে নি। আফটার রিডিং দ্য প্যাসেজ, উদ্ধৃতাংশটি পড়ে ইট বিকামস ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে স্বামী ওয়াজ, স্বামী ছিল ইগার টু অ্যাটেন্ড স্কুল, স্কুল যেতে খুব আগ্রহী, মানে সে বাবার এই স্কুলের নাম নিলে আগে স্কুল চলে যাবে। রিলাক্টেন্ট টু অ্যাটেন্ড স্কুল, স্কুল যেতে অনিচ্ছুক। নাথিং বাট এ স্টুডেন্ট, কিছু না, একটা পলাতক ছাত্র, পালিয়ে যায় যেগুলো, হ্যাঁ স্কুল থেকে দেখো না কত ছাত্র পালিয়ে যায়। লেজি বয়, এক অলস ছেলে। তাহলে স্বামীনাথন কে ছিল? একজন, কি বলতে পারি, যে স্কুল যেতে ইচ্ছুক নয়। তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো এর দাগের 1, আমরা তাহলে এটা লিখে নিলাম, কি লিখবো? পেয়ে গেছি কোনটা তাহলে? অপশন বি। তাহলে রিলাক্টেন্ট, এটা একটু মুছে দিলাম, হ্যাঁ এখানটায় ভুল দেওয়া হয়ে গেছে। এর অপশনটা আমরা লিখতে পারি রিলাক্টেন্ট, এখন যেটা প্রশ্ন যে রিলাক্টেন্ট কেন লিখলাম, তাই তো? দেখো এই যে হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল তাকে স্কুলে যেতে হবে না, তাহলে সে স্কুল যেতে চাইছিল না, তাই তো? সেকেন্ড কোশ্চেনটা দেখে নি কি আছে, কি বলেছে। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন বলেছে অ্যাট 9:30, 9:30 ওয়েন স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম, স্বামী যখন তার মায়ের রুমে বেঞ্চের মধ্যে শুয়েছিল, হি শুড হ্যাভ বিন ইন, তার থাকা উচিত ছিল, কোথায় থাকা উচিত ছিল? তাহলে একটু দেখে নিই আমরা, দেখে নিয়ে দেখো অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, তাহলে কোথায় থাকা উচিত ছিল? স্কুল প্রেয়ার হল। এখানে কি আছে? এই দেখো দ্য প্রেয়ার হল অফ স্কুল, তাহলে আমরা লিখে দিতে পারি দ্য প্রেয়ার হল অফ হিজ স্কুল। ইজি, খুব ইজি, তাই তো? সুন্দর করে দেখে নাও, কত সোজা প্রশ্ন। আমরা তাহলে এমসিকিউ পোর্শনটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে পেয়েছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এটা মুছে দিলাম। বিয়ের দাগে কি বলেছে? বিয়ের দাগে যেটা বলেছে, ওয়েন স্বামী কেম টু নো, যখন স্বামী জানতে পেরেছিল দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল, হি, সে কি করেছিল? তাহলে সে কি করেছিল? তাহলে আমরা লিখে দেবো, দেখো হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, যেহেতু ওখানে হিটা লেখা আছে তাহলে আমরা লিখে দেবো হোপড হি ডিড নট, ডিড নটটা শর্টে লেখা আছে যেমন সেরকমই লিখে দেবো ডিড নট। এটা মুছে যাচ্ছে কেন? হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। কত সহজ দেখেছো? কোনো ব্যাপারই নেই, প্রত্যেকটা লাইন ওয়াইজ অ্যান্সার দেওয়া আছে, জাস্ট নিজেরা একটু দেখে নেবে তাহলেই হবে। সেকেন্ড কোশ্চেন যেটা দিয়েছে, দেখো স্বামী হ্যাড টু চেঞ্জ হিজ ট্যাকটিক্স, এই দেখো স্বামীকে তার কৌশলটা পাল্টাতে হয়েছিল, কেন? বিকজ, কেন পাল্টেছিল? কারণ তার বাবা, এই যে স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তাহলে কেন? বিকজ স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটাই কঠোর হতে পারে। সরি, এখানটা একটু লেখা ভুল হয়ে গেল। তাহলে এখানে সুন্দর করে অ্যান্সারটা দেওয়া ছিল, আমরা লিখে নিলাম। এরপরে কি আছে দেখা যাক। এরপরে
মুছলাম তাহলে, কিন্তু পরের দাগটা দেখে নিই তারপরে মুছছি। সেকেন্ড থার্ড দিয়েছে একটা প্রশ্ন উত্তর, তাই তো? দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। কি বলেছে? হোয়াট অ্যাডভাইস ডিড স্বামীস ফাদার গিভ হিম? স্বামীর বাবা তাকে কি পরামর্শ দিয়েছিল? বলতে পারবে তোমরা? খুব সহজ কিন্তু। স্বামীর বাবা তাকে কি পরামর্শ দিয়েছিল? তাহলে তাহলে আমরা এটা লিখে দেব। কি লিখে দেব? আগে দেখে নিই তারপরে লিখে নেব, হ্যাঁ? তাহলে স্বামীর বাবা তাকে পরামর্শ দিয়েছিল, দেখো, লোফ অ্যাবাউট লেস অন মানডে সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক। সোমবার বলছে ওই ঘোরাফেরাগুলো সোমবার কমাও, রবিবার কমাও, তাহলে দেখবে সোমবারে আর মাথা ব্যথা করছে না। ব্যাস, তাহলে আমরা সে দাগের অ্যান্সারটা লিখে নিতে পারি। স্বামীস ফাদার তাহলে কি? টু লোফ, টু লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড, এ দেখো লাইনটা একই আছে, জাস্ট হি উইল বি উইদাউট আ ইউ আছে, ইউটা আমরা করে দিলাম হি, কারণ হি বলতে কে? সে, সেটা কে? স্বামীনাথন। হি উইল বি উইদাউট আ হেডেক। অন মানডে। তাহলে ভেরি ইজি, লিখে নিলাম। তোমরা সবাই দেখে নাও একবার ভালো করে কি পরামর্শ দিয়েছিল। লোফ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মানডে। তাহলে আমাদের এই দাগটা কমপ্লিট হয়ে গেল। তাহলে দেখো, আমাদের যে প্রোজ চ্যাপ্টার বা গল্প যেটা ছিল, গল্পটা আমরা শেষ করে ফেললাম। এইবারে চলে এসেছি পোয়েট্রি সেকশন বা পোয়েম। কবিতাটা কি দিয়েছে আগে দেখে নিই। বলছে কবিতাটা কোন জায়গাটা থেকে দিয়েছে দেখো না, কেউ বলতে পারবে? কবিতাটার নাম হচ্ছে দ্য ফেবেল, তাই তো? ফেবেল কবিতাটা পড়েছো তোমরা? খুব সুন্দর কবিতা। তো কবিতাটা কি বলেছে তাও একটু ছোট্ট করে হালকা করে আলোচনা করে দেওয়া যাক। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। তো পাহাড় আর কাঠবিড়ালির মধ্যে ঝগড়া চলছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটিল ফ্রিক। ফর্মার ল্যাটারকে বলছে কি? লিটিল ফ্রিক। বান রিপ্লাইড, বান উত্তর দিচ্ছে। তাহলে লিটিল প্রিকটা কে বলতে পারবে তোমরা? লিটিল প্রিক মিন্স কে? স্কুইরেল। ছোট্ট কে? স্কুইরেল। বান উত্তর দিচ্ছে তখন, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। বানটা কে আমাদের? স্কুইরেল। বান বলছে হ্যাঁ নিঃসন্দেহে তুমি অনেক বড়। কে বড়? মাউন্টেন। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, সমস্ত রকম জিনিস এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসাথে একত্রিত হলে বা সব কিছু মিলিয়ে, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার, কি তৈরি হয়? একটা বছর এবং একটা গোলক বা পৃথিবী। তাহলে একটা পৃথিবী তো আর শুধুমাত্র বড় জিনিস নিয়ে তৈরি হয় না, ছোট জিনিসও থাকে, বা কিছু কিছু লিভিং থিং নন লিভিং থিং দুটোই থাকে। শুধু বলি লিভিং থিং নিয়ে হবে তাহলে কি হবে? নন লিভিং থিংও দরকার। বা শুধু নন লিভিং থিং থাকলেও হবে না, লিভিং থিংও দরকার। অ্যান্ড আই থিঙ্ক নো ডিসগ্রেস, আমি মনে করি না এতে কোনো লজ্জার, টু অকুপাই মাই প্লেস, নিজের জায়গাটা বেছে নেওয়া। আচ্ছা দেখো, আমি আমার জায়গাটা বেছে নেবো তো লজ্জা বোধ করবো? হ্যাঁ, হয়তো আমি ধরো রোগা পাতলা, ঠিক আছে, তুমি মোটা, তো কি হয়েছে? আমাকেও যেমন দরকার তোমাকেও সেরকম দরকার, তোমাকেও যেমন দরকার সেরকম আমাকেও দরকার। তাহলে ছোট বড় রোগা পাতলা জীব জড় সমস্ত জিনিসকে একত্রিত করে কি তৈরি হয়? একটা ইয়ার এবং একটা স্পিয়ার। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, বলছে যদিও বা আমি তোমার মতো তো বড় নয়, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো ছোট নয়। তাহলে দেখো, আমি মেবি তোমার মতো বড় নই, কিন্তু তুমিও তো আমার মতো ছোট নয়। অ্যান্ড নট হাফ সো স্প্রয়, এবং অর্ধেক প্রাঞ্চঞ্চল নয়। তাহলে কাঠবিড়ালি কি করে জানো? এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে দৌড়াতে পারে। মাউন্টেন পারে? মাউন্টেন এক জায়গায় কি থাকে? স্থির থাকে। আর আমাদের স্কুইরেল কি করে? এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করে, ছোটাছুটি করে। এটাই ডিফারেন্স। হ্যাঁ, তো কবিতাটা পড়লাম। কবিতা সম্পর্কিত কি বলেছে একটু কোশ্চেন অ্যান্সারগুলো এবারে আলোচনা করা যাক। দেখো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, দ্য টু ক্যারেক্টার্স ইন দ্য পোয়েম আর, দুটো যে চরিত্র এই কবিতার
এই কবিতার যে দুটো চরিত্র সেগুলো কেমন বলছে, ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ, খুব বন্ধু মেলামেশা করে। হস্টাইল, হস্টাইল মানে হচ্ছে শত্রুভাবাপন্ন, একে অপরের শত্রু। কোয়ারেলসাম, ঝগড়ুটে। আর অ্যান্টাগনিস্টিক টু ইচ আদার, একে অপরের বিরোধী। তাহলে আমরা কিন্তু কি বলতে পারি, ওরা একে অপরের মধ্যে কি করছিল, ঝগড়া করছিল। তাহলে আমরা লিখতে পারি ওটা কোয়ারেলসাম। তাহলে সবাই দেখে নাও, এর অ্যান্সারটা হচ্ছে কি কোয়ারেলসাম। হয়েছে কোয়ারেলসাম। সেকেন্ড যে কোশ্চেনটা দিয়েছে, কি দিয়েছে, দ্য স্কুইরেল অ্যাডমিটস দ্যাট, কাঠবেড়ালি স্বীকার করেছিল যে দ্য মাউন্টেন ইজ, মাউন্টেন মানে কি, মাউন্টেন মানে কি পর্বত। তাহলে পর্বতটা কি, তিনি, ক্ষুদ্র, বিগ বড়, ভেরি বিগ অনেক বড়, আর হচ্ছে নট সো বিগ খুব একটা বড় নয়। তাহলে এখানে দেখো, দেখে নি কি বলছে, ভেরি বিগ। তাহলে কিন্তু তোমরা ভুলেও বিগ লিখবে না, বিগ লিখলে ভুল। তাহলে কি লিখতে হবে, ভেরি বিগ, কারণ অপশনে দিয়েছে। তাহলে আমরা বি এরটা লিখে দেবো কি, ভেরি বিগ। কেন লিখলাম এটা তোমাদেরকে বুঝাতে পারলাম না, বুঝাতে পারিনি? কালারটা চেঞ্জ করলাম, হ্যাঁ থাক, এটাই থাক, ভেরি বিগ। হ্যাঁ ভেরি বিগ। আচ্ছা নেক্সট দেখা যাক কি আছে। দেখো এরপরে দিয়েছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। তাহলে বাক্যগুলো সত্য না মিথ্যা সেগুলো দেখতে বলেছে। শুধু ট্রু ফলস লিখতে বলেছে এখানে, কিন্তু দেখো প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু দেয়নি। তাহলে দেয়নি তো খুব ভালো, আমাদের সময় কমিয়েছে, খুব সহজে লিখে নিতে পারবো। দ্য স্কুইরেল ইজ অ্যাসেমড অফ হিজ টিনি সাইজ। তাহলে স্কুইরেল মানে কি, কাঠবেড়ালি। কাঠবেড়ালি তার নিজের ছোট আকার নিয়ে খুব লজ্জিত, অ্যাসেম মানে লজ্জিত। তাহলে আমি তোমাকে একটা কথা কবিতাটা যে পড়লাম, কবিতাটা পড়ানোর সময় বলেছি কি বলো তখনই, যে আমি যে ছোট, আই অ্যাম, এই যে দেখো লিখেছে, অ্যান্ড আই থিঙ্ক নো ডিসগ্রেস, আমি মনে করি না এতে কোনো লজ্জার। তাহলে লজ্জা মনে করে না, তাহলে আমরা কি লিখবো, এই অ্যান্সারটা হচ্ছে কি ফলস। তাহলে এটা আমরা এখানে লিখে দিতে পারি ফলস। তাই তো, কেন লিখলাম, কারণ ও তো লজ্জিত নয়, কারণ ও বলেইছে যে ছোট বড় সমস্ত কিছু নিয়েই এই পৃথিবীটা তৈরি হয়েছে। 2 নম্বর কোশ্চেন, সরি এটা 2 দেওয়া হয়ে গেছে। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, আনলাইক দ্য স্কুইরেল, কাঠবিড়ালির মতো, দ্য মাউন্টেন ক্যান বোস্ট অফ হিজ মোবিলিটি, মোবিলিটি মানে হচ্ছে মুভমেন্ট, চলাফেরা যেটা করতে পারে, অ্যান্ড লাইভলিনেস, পর্বত কি করছে, তার চলাফেরা এবং প্রাণচঞ্চলের জন্য গর্বিত। তাহলে সে চলাফেরা করতে পারে, পাহাড় পারে না। আবার বলছে চঞ্চল, চলাফেরা করা আলাদা ব্যাপার, আর চঞ্চল মানে কি ছটপটে। তাহলে ছটপটে কে, স্কুইরেল, এ কিন্তু ছটপটেও নয় আর নড়াচড়া করতেও পারে না। তাহলে এটাও আমরা কি লিখবো, ফলস। তাহলে লিখে নাও এটা। তাহলে কোশ্চেনগুলো কি কঠিন একটু, একদম কঠিন না। ভালো করে তোমরা যদি দেখো, কবিতাটা শোনো, যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই তোমরা লিখতে পারবে। পরে দেখা যাক কি আছে। তাহলে সিন পোর্শনটা শেষ হলো। এরপরে যেটা আমরা আসছি সেটা হচ্ছে আনসিন। এই আনসিনটা কিন্তু খুব ভাইটাল একটা পার্ট বলতে পারো তোমাদের এই পরীক্ষার মধ্যে। 40 নম্বরের মধ্যে যে পরীক্ষাটা হবে তার মধ্যে আনসিনটা খুব ভ্যারি করে। তার জন্য আনসিনটা করার আগে আমি যেটা আগেও বলেছি, আনসিনটাকে খুব ভালো করে থরলি ভালো করে 2-3 বার পড়ে নেবে, যেটা তোমাদের জন্য খুবই দরকারি। তো দেখা যাক কি নিয়ে আছে প্যাসেজটা। উইথ রাইজ ইন এনরোলমেন্ট, ভর্তির সংখ্যা বেড়ে যাওয়া, ভর্তি, আর বেটার অ্যাভেলেবিলিটি অফ বুক, টেক্সট বুকস, টেক্সট বই সহজে পাওয়া, অ্যান্ড ইনক্রিজড অ্যাক্সেস টু ডিজিটাল ডিভাইস। তাহলে ডিজিটাল ডিভাইসের সুযোগ বা ব্যবহারের সুযোগ বেড়ে যাওয়া, বর্তমান দিনে সব ডিজিটাল হয়ে যাচ্ছে, তার জন্য ওইটা যে ওই ব্যবহারটা যে বেড়ে যাচ্ছে। স্কুল এডুকেশন ইন রুরাল ইন্ডিয়া সিমস টু বি ব্যাক অন রিকভারি পাথ। খুব সুন্দর কিন্তু একটা আনসিন দিয়েছে, বলছে কি দেখো, গ্রামীণ ভারতে স্কুল শিক্ষাটা আবার পুনরুদ্ধারের পথে ফিরে যাচ্ছে বলে মনে হচ্ছে। ঠিক আছে, কি কি কারণে,
তাহলে একটা প্রথম রিজন হচ্ছে উইথ রাইজ ইন এনরোলমেন্ট, সেকেন্ড হচ্ছে বেটারেবিলিটি অফ টেক্সট বুকস, ইনক্রিজড অ্যাক্সেস টু ডিজিটাল ডিভাইস। তাহলে ভর্তির সংখ্যা বৃদ্ধি, পাঠ্য বই সহজে পাওয়া, আর কি বলেছে কি ডিজিটাল ডিভাইসের যে ব্যবহার এটা বৃদ্ধির কারণে, তাই তো, বা ডিজিটাল ডিভাইসের ব্যবহারের সুযোগ বেড়ে যাওয়ায়। ওকে, সেকেন্ডলি সেকেন্ড প্যারায় কি বলেছে, ইভেন অ্যাজ দ্য ইম্প্যাক্ট অফ লার্নিং লস, যদিও শিক্ষার ক্ষতি, হ্যাঁ শিক্ষার ক্ষেত্রে ক্ষতি বলছি, যদিও শিক্ষার ক্ষতি অ্যান্ড দ্য রোড টু কমপ্লিট রিকভারি স্টিল পোস্ট চ্যালেঞ্জ। তাহলে এর পুনরুদ্ধারের যে ব্যাপারটা এটা এখনো কি করছে, চ্যালেঞ্জ সৃষ্টি করেছে, তাই তো। দ্য অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট, তাহলে তবুও বলছে বার্ষিক শিক্ষা প্রতিবেদন, হ্যাঁ তবুও বার্ষিক শিক্ষা প্রতিবেদন ASER 2021 অনুযায়ী while pointing towards the positive signs, যা আমাদেরকে মানে ইঙ্গিত দিচ্ছে, অলসো ইন্ডিকেটেড, যা আমাদের ইশারাও করছে, কি ইশারা করছে, দ্যাট দ্য গভর্নমেন্ট রান স্কুল সিস্টেম ইজ রেসপন্ডিং বেটার টু প্যান্ডামিক ডিসরাপশন দ্যান ইটস প্রাইভেট কাউন্টার পার্ট। খুব ভালো করে একটা এই জায়গাটা একটু নোটিস করবে, ঠিক আছে। তাহলে আমাদের যে গভর্নমেন্ট মানে সরকারি স্কুলগুলো রয়েছে সেগুলো বেসরকারি স্কুলের তুলনায় প্যান্ডামিক মানে যে মহামারী সংক্রান্ত যে সময়টা আছে সেই জিনিসটাকে আরও বেশি সফলতা লাভ করেছে। তাহলে এখানে কোন জিনিসটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, আমাদের গভর্নমেন্ট স্কুল সিস্টেমটা, ঠিক আছে। তাহলে যেটা নন গভর্নমেন্ট তার থেকেও আমাদের গভর্নমেন্ট সরকার বা সরকারি যে স্কুলগুলো সেটা কি করেছে, মহামারীজনিত সমস্যাটাকে সফল করতে ওই জায়গাটাকে মানে ট্যাকেল করতে পেরেছে, বুঝতে পারলে। তাহলে আরেকবার বলে দিই কথাটা, দেখো ওই প্যারাটা যেটা বলেছে, তাহলে শিক্ষার ক্ষতি হয়েছে, আর কি বলেছে, সেই শিক্ষার ক্ষেত্রে পুনরুদ্ধারের ক্ষেত্রে দীর্ঘ একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়েছে। তবুও বার্ষিক যে শিক্ষা রিপোর্ট আছে তার অনুযায়ী কি বলা হয়েছে, আমাদের সরকারি স্কুলটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় কি হচ্ছে, এই মহামারীর সমস্যাটাকে থেকে সফল হতে বেশি সমর্থ হয়েছে। তো সার্ভে কন্ডাক্টেড অ্যাক্রস 25 স্টেটস অ্যান্ড দ্য 3 ইউনিয়ন টেরিটরিজ, তাহলে টেরিটরিজ মানে বলতে পারি আমরা 3 ইউনিয়ন, 3টি যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, তাহলে 25টি রাজ্য, 3টি কেন্দ্রশাসিত অঞ্চল, তাই তো। এখানে যে পরিচালিত যে একটা সমীক্ষা হয়েছিল, সার্ভে, জানো তো বিভিন্ন রকম সার্ভে হয়, ধরো আমাদের এখানে যে জনগণের উপরে কতজন জনসংখ্যা আছে তার জন্য একটা সার্ভে চলে, তো এখানেও ঠিক সেই সার্ভে করা হয়েছে, সমীক্ষা করা হয়েছে। সেই পরিচালিত সমীক্ষায় কি দেখা গেছে, হ্যাজ রিভিলড এ সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন চিলড্রেন টেকিং পেড টিউশন ডিউরিং কোভিড ইন্ডিউসড ইন্টারাপশনস। তাহলে মহামারী চলাকালীন কোভিড প্যান্ডামিক যখন একটা চলছিল, কোভিড মহামারী চলছিল, তখন সেই সময় হচ্ছে কি করছে, অধিকাংশ শিশু বেতন দিয়ে কি করছিল, বেসরকারি টিউশন বেশি যোগদান করছিল, তাই তো। তাহলে আমাদের যে সরকারি যে গভর্নমেন্ট স্কুল সেখান থেকে যখন একটা প্যান্ডামিক মহামারী চললো তখন মানুষ কী করলো, বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা শুরু করলো, এই ব্যাপারটা এখানে বলা হয়েছে। কোন সময়টা বলা হয়েছে দেখো, তাহলে 25টা রাজ্য এবং 3টি যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে এইগুলোতে সার্ভে করা হয়েছিল, সমীক্ষা করে বোঝা গেছে কি যে বেশিরভাগ ছাত্র, তাহলে আজকে ধরো যে কোভিডের জন্য আমার বাড়ি থেকে বাইরে বেরোনো নিষিদ্ধ, তাহলে আমাকে তো পড়াশোনা শিখতে হবে, তার জন্য কি হচ্ছে, আমি স্কুলে যেতে পারছি না, তার জন্য তারা কি হচ্ছে, বেসরকারি বা বেতন দিয়ে টিউশন পড়তে বেশি আগ্রহী হয়েছে। And as education shifted to digital or online mode since schools were closed from March 2020, দেখো আমাদের স্কুল সিস্টেমটা আমাদের যেটা বন্ধ হয়েছিল মেবি মার্চ মাসের 2020 সালের মার্চ মাস থেকে যখন স্কুলটা বন্ধ হয়ে যায় তখন সেই স্কুল শিক্ষাটা পুরোপুরিভাবে ট্রান্সফার হয়ে যায় কীভাবে, অনলাইন মোডে, তাই তো। অনলাইন ক্লাস শুরু হয়ে যায়, তখন কিন্তু অফলাইন ক্লাস অফ, সমস্ত তখন কি হয়ে যাচ্ছে, অনলাইন ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, ডিজিটাল ডিভাইড বিকেম এ বিগ কনসার্ন। তাহলে ডিজিটাল যে একটা বিভাজন এটা কিন্তু একটা প্রবল সমস্যা হয়ে দাঁড়ায়, বিশেষ সমস্যা হয়ে দাঁড়ায়, বিগ কনসার্ন, প্রবল চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, হ্যাঁ। অ্যান্ড হ্যাড বিন হাইলাইটেড ইন রিপোর্টস প্রিপেয়ার্ড বাই সেভারেল গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন ইন 2020 সালে
কতগুলি কি হচ্ছে বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিবেদনে এগুলো এই যে সমস্যাটা, এই সমস্যাটাকে তুলে ধরা হয়। কোন সমস্যাটা বলো না? এই যে ডিজিটাল ডিভাইড, যে ডিজিটাল বিভাজন, এই যে একটা প্রবলেম, এই প্রবলেমগুলো গভর্নমেন্ট, কতগুলি গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট প্রতিবেদনে সেটাকে কি করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে। ক্লিয়ার? এম আই ক্লিয়ার? কমপ্লিট। তাহলে যদিও কিছু তোমাদের আনসিন থেকে সমস্যা থাকে সেটা আমাকে অবশ্যই জানাবে। আরেকবার বলে দিই, তাহলে এখানে কি হচ্ছে, কিভাবে আমাদের গ্রামীণ ভারতের শিক্ষা ব্যবস্থা, স্কুল ব্যবস্থাটা আবার কিভাবে তার উন্নতি ঘটছে, তার আগের অবস্থায় ফিরে যাচ্ছে, আগে কিভাবে ফিরে যাচ্ছে, হ্যাঁ, আবার কি হচ্ছে, মানুষ কিভাবে করোনা মহামারীজনিত সমস্যার সময় কি হচ্ছে, তাদের সরকারি স্কুল বন্ধ করে তারা প্রাইভেট টিউশনে কিভাবে ইনভলভ হচ্ছে, হ্যাঁ, এই যে কি কারণে হচ্ছে, কারণ স্কুল ব্যবস্থাটা পুরোপুরি বন্ধ হয়েছে, সেটার উপরেই আনসিনটা দেওয়া আছে। দেখা যাক তারপরে কি দিয়েছে এখান থেকে কোশ্চেন অ্যান্সার। তাহলে আমরা কোশ্চেন অ্যান্সার যাই এবারে। হ্যাঁ, থিংস লুক অপটিমিস্টিক অ্যাজ দেয়ার হ্যাজ বিন। তাহলে জিনিসগুলো আশাবাদী হয়েছে। তাহলে আশাবাদী কখন হয়েছে দেখা যাক, কি কারণে আশাবাদী হয়ে উঠছে আমরা। বেটার অ্যাভেলেবিলিটি অফ টেক্সট বুকস, তাহলে টেক্সট বইয়ের সহজে পাওয়ার, সহজলভ্যতা বলতে পারি। অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে সহজলভ্যতা, যেটা সহজে আমরা লাভ করতে পারি। সেকেন্ডলি বলেছি রাইজ ইন এনরোলমেন্ট, ভর্তির সংখ্যা বৃদ্ধি বাড়ছে। অ্যান ইনক্রিজ ইন অ্যাক্সেস টু ডিজিটাল ডিভাইস, তাহলে ডিজিটাল যে যন্ত্রপাতিগুলো সেগুলোর ব্যবহার বৃদ্ধি পাওয়া, হ্যাঁ পাচ্ছে তো। আর অল অফ দিস, সবগুলো। তাহলে কি কি কারণে এটা আশাবাদী হয়ে উঠছি দেখে নাও। উইথ রাইজ ইন এনরোলমেন্ট, ভর্তির সংখ্যা বৃদ্ধি, পাঠ্য বই সহজে পাওয়া, আবার বলছে ডিজিটাল যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি। তাহলে এটা তাহলে আমরা কি লিখতে পারি, অল অফ দিস। তাহলে দেখো তিনটে পয়েন্টে এখানে দেওয়া আছে, তাহলে আমরা লিখে দেব যে এর একের অ্যান্সারটা হয়ে যাবে কোনটা, অল অফ দিস। কেন হলো এক্সপ্লেন করতে পারলাম, তাই তো? সহজ না? সহজ না? খুব সহজ। শুধুমাত্র একটু যে আনসিনটা দেবে, আনসিনটাকে দুবার থরলি ভালো করে পড়ো। না পড়ে কিন্তু আনসিন করা, ধরো আমি এখান থেকে যদি এটা খুঁজতে যাই, পারবো? কোনো একটা অপশানে টিক দিয়ে দেবো, যেহেতু আমি এটা পড়লাম, পড়ে বুঝলাম, তার জন্য আমার মনে হচ্ছে এটা সবগুলো হবে। কারণ দেখাতে পারলাম। সেকেন্ড কোশ্চেন, দেয়ার হ্যাজ বিন অ্যান ইনক্রিজ ইন অ্যাক্সেস টু, তাহলে প্রবেশাধিকারে বৃদ্ধি ঘটেছে। কিসের বৃদ্ধি ঘটেছে? ডিজিটাল ডিভাইস, ডিজিটাল যন্ত্রপাতি, ইন্টারনেটের, টেক্সট বুক, পাঠ্য বইয়ের, আর হচ্ছে অনলাইন ক্লাস। তাহলে কিসের বৃদ্ধি ঘটেছে? এই দেখো, ইনক্রিজ অ্যাক্সেস টু ডিজিটাল ডিভাইস পেয়ে গেছি। তাহলে আমরা এটা লিখে দেবো ডিজিটাল ডিভাইস। তাহলে দুয়ের দাগের অ্যান্সারটা আমরা কি পেলাম, ডিজিটাল ডিভাইসেস। কেন হলো সেটাও তোমরা আশা করি বুঝতে পেরেছো। না বুঝে যে করতে যাবে সে কিন্তু ভুলই করতে পারবে। হয়তো দেখবে চারটা কোশ্চেন আছে, ওর মধ্যে দুটো ঠিক করলে দুটো ভুল, লাভ কিছু না। আমি কিন্তু 4 মার্কে 4 পেতে হবে আমাকে। আমার লক্ষ্য 40-এ 40, কী করলে আসবে? তার জন্য আমি ভালো করে পড়বো। আর আমার যদি ভিডিওগুলো ভালো করে তোমরা দেখবে আমি অল যা ওয়ার্ড থাকে সব সময় চেষ্টা করি প্রত্যেকটার মিনিং ভালো করে ক্লিয়ার করে বোঝানোর। তবুও যদি কিছু সমস্যা থাকে অবশ্যই জানাবে। তারপরে কোশ্চেন দেখা যাক কি বলেছে। Dash became a concern and had been highlighted in reports prepared by several government and non-government institution in 2020। তাহলে ড্যাশ কি হয়ে ওঠে একটা চিন্তার ব্যাপার বা সমস্যার কারণ। 2020 সালে বিভিন্ন কি বলছে সরকারি এবং বেসরকারি প্রতিবেদনে যেটাকে তুলে ধরা হয়, হাইলাইট করা হয়, কোন জিনিসটাকে বলছে, অনলাইন ক্লাসেস, ডিজিটাল ডিভাইড। তাহলে কোন জিনিসটাকে তুলে ধরা হয় দেখো, আগেই দেখে নিই। Digital divide became a big concern, had been highlighted in reports by several government and non-government। তাহলে কোন ব্যাপারটা হচ্ছে ডিজিটাল ডিভাইড, ডিজিটাল বিভাজন যাকে বলে। তাহলে 3-এর দাগের অ্যান্সারটা আমরা কি লিখতে পারি, ডিজিটাল ডিভাইড। লেখা হয়ে গেল। এরপরে যে 4 নাম্বার কোশ্চেন, কত ইজি দেখেছো, আমরা লাইন ওয়াইজ অ্যান্সার পেয়ে যাচ্ছি। কেন? একটু ভালো করে পড়তে হবে।
4 নম্বর কোশ্চেনটা দিয়েছে স্কুল ওয়ার ক্লোজ সিন্স, স্কুলগুলো বন্ধ ছিল কবে থেকে বন্ধ ছিল। তাহলে এইদিকে 4 নম্বর কোশ্চেন অ্যান্সারটা লিখে দিই। দেখো স্কুলগুলো বন্ধ ছিল সিন্স স্কুল ওয়ার ক্লোজ ফ্রম মার্চ 2020। কবে থেকে? 2020 সালের, এই যে দিয়েছে 2020 সালের কোন মাস থেকে? মার্চ। তাহলে আমরা এখানে লিখে দেব মার্চ। কেমন? সহজ না? সহজ না? কত ইজিভাবে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে আমাদের যে প্রথম এমসিকিউ পার্টটা ছিল আনসিনের, সেই এমসিকিউ পার্টটা আমরা এখন করে নিলাম। এরপরে যাব কোন দিকে? সেকেন্ড দাগ, 2 নম্বর দাগ, বিয়ের দাগে কি বলেছে? ইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস। আচ্ছা আরেকবার বলি, যে মিনিং ছাড়া, মানে না বুঝে যে করবে সে কিন্তু একটাও না দুটো ভুল হবেই, হতে বাধ্য। ছোট্ট সিলি মিস্টেকের জন্য কিন্তু নাম্বার কমে যাবে। তাহলে এগুলো কি বলেছে, ট্রু না ফলস সেটা কিন্তু লিখতে হবে। তাহলে কিন্তু এখানে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট চাইনি, জাস্ট ট্রু ফলস চেয়েছে, তাহলে আমরা ট্রু ফলসে লিখবো। তাহলে প্রথমে বাক্যটা পড়ে নি, কি বলেছে? দ্য স্কুলস দ্যাট আর রান প্রাইভেটলি সি মোর সাকসেসফুল দ্যান দেয়ার গভর্নমেন্ট কাউন্টারপার্টস ইন দেয়ার ব্যাটেল এগেনস্ট দ্য প্যান্ডামিক ডিসরাপশন। তাহলে বলছে যখন আমাদের মহামারী চলছিল, মহামারী চলাকালীন সময়ে যে স্কুলগুলো, প্রাইভেট স্কুলগুলো, বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি প্রতিষ্ঠানের তুলনায় বেশি সফল ছিল। তাহলে কি ঠিক? এটা মুছলাম। তাহলে কথাটা বুঝতে পারলে না? এখানে বলতে চাইছে যে প্রাইভেট যে ইনস্টিটিউশনগুলো আছে এগুলো হচ্ছে আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোর থেকে বেশি সফল হয়েছিল। তাহলে হয়েছিল কি আগে দেখি। আমি অ্যান্সার বলে দিতে পারবো, বলে দিলে কি হবে? আমাকে দেখাতে হবে কেন হচ্ছে। এই দেখো, while pointing towards these positive signs also it indicated that the government run school system is responding better to pandemic than its private counterpart। তাহলে প্রাইভেট যে প্রতিষ্ঠানগুলো ছিল ওর থেকে কিন্তু আমাদের সরকারি স্কুলগুলো বেশি সফল হয়েছিল, তাই তো? বেশি সফল হয়েছিল, তার জন্য আমরা এটা কি বলতে পারি? এটা কি হবে? ফলস। কেন? কারণ এখানে কিন্তু পুরোপুরি উল্টো বলেছে। এখানে জোর দেওয়া হয়েছে কার উপরে? বেসরকারি প্রতিষ্ঠানের উপরে, কিন্তু না, আমাদের বেশি সফল হয়েছে কে? গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলো, গভর্নমেন্ট স্কুলগুলো। তাহলে আমরা একের দাগেরটা লিখতে পারি এটা ফলস। কেন হলো তা কিন্তু এক্সপ্লেন আমি করলাম, এক্সপ্লেনেশন ছাড়া কিন্তু করতে পারবে না, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সেকেন্ড কোশ্চেনটা কি বলেছে? কোভিড ইন্ডিউস ডিসরাপশনস, কোভিড জনিত যে মহামারী, মেড পিপল লিন টাওয়ার্ডস দ্য পেড টিউশন কনসিডারেবলি। ধীরে ধীরে মানুষকে কি করছে? যে টিউশনের দিকে বেশি আগ্রহী করে তুলছে, পার্সোনাল বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো। তাহলে কোভিড যে মহামারীটা চলছিল, সেই মহামারী চলাকালীন সময়ে তাহলে সাধারণ মানুষ কি করছে? যে স্টুডেন্টরা আছে তারা যে প্রাইভেট বেসরকারি প্রতিষ্ঠান আছে সেগুলোর দিকে বেশি ঝুঁকে পড়ছে। তাহলে এটা কিন্তু ঠিক, তাই তো? এই দেখো, তাহলে চিলড্রেন টেকিং পেড টিউশন ডিউরিং কোভিড ইন্ডিউসড ইন্টারাপশনস, তাহলে তারা ঝুঁকে পড়ছে। তাহলে এটা আমরা বলতে পারি ট্রু। নাম্বার 3 কি বলেছে? The survey was conducted only across 25 states of India। তাহলে যে সমীক্ষাটা পরিচালিত হয়েছিল সেটা শুধুমাত্র ভারতের 21টা রাজ্যে ঘটেছিল। কটা রাজ্যে ঘটেছিল বলছে? 21টা। তাহলে কোন কোন জায়গায় সমীক্ষাটা হয়েছিল আমরা একটু দেখে নিই। হ্যাঁ, তাহলে দেখো 25টা স্টেট হয়েছিল আর একটা 3 ইউনিয়ন টেরিটরিজ, 3টে কেন্দ্রশাসিত অঞ্চলে হয়েছিল। তাহলে 25টা স্টেট ছিল আর 3টে ইউনিয়ন টেরিটরিজ, তাই তো? তাহলে আমরা এটা বলতে পারি ফলস। কেন হলো? কারণ এখানে শুধুমাত্র বলেছে 25টা স্টেট, তার জন্য এটা আমরা লিখে দেব ফলস। নাম্বার 4 কি বলেছে? 4 নম্বরে আমরা চলে যাই। দেখো 4 নম্বরে বলেছে স্কুল এডুকেশন ইন রুরাল ইন্ডিয়া। তাহলে আমাদের গ্রামীণ ভারতে স্কুল শিক্ষা সিমস নট টু বি ব্যাক অন দ্য রিকভারি পাথ। তাহলে এটা হচ্ছে পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে না, সেটাকে আর পুনরুদ্ধার করা যাচ্ছে না। তাহলে এটা কি ঠিক বলেছে? তাহলে একটু দেখে নিই। দেখো, এই দেখো, স্কুল এডুকেশন ইন রুরাল ইন্ডিয়া সিমস টু বি ব্যাক অন ইটস রিকভারি পাথ। তাহলে আবার পুনরুদ্ধারের পথে ফিরে চলেছে, কিন্তু এখানে না বলছে। তাহলে কি ঠিক বলেছে?
তোমরাই বলো কি বলেছে, ভুল। তাহলে আমরা এটা লিখে দেব ফলস। তাহলে দেখো শুধু একটা নট লিখেছে বলে এটা কিন্তু ফলস হলো। তাহলে ট্রু ফলস হয়ে গেল। এরপরে যেটা দিয়েছে সেটা কি দিয়েছে, একটা কোশ্চেন। কি কোশ্চেন আছে, কোশ্চেনটা একটু আগে দেখা যাক। বলেছে হোয়াট ডিড দ্য রিপোর্টস প্রিপেয়ার্ড বাই সেভারেল গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন ইন 2020 হাইলাইট। তাহলে কোন রিপোর্টগুলো, বা একটু বলে নিই যে আমাদের কতকগুলি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে, তারা 2020 সালের প্রতিবেদনে কোন জিনিসটার উপরে কি করেছিল, জোর দিয়েছিল। কোন জিনিসটার উপরে জোর দিয়েছিল দেখতে পাবে, এখানে দেখিয়ে দিচ্ছি আগে। দেখো 2000 ডিজিটাল ডিভাইড become a big concern had been highlighted in the reports prepared by several government and non-government institution in 2020। তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে যদি আমরা সাজিয়ে করে লিখি, এটা আমরা যদি সাজিয়ে করে লিখি তাহলে কি হবে একটু দেখে নিই। এটা মুছে দিলাম। দেখো যদি দেওয়া থাকে তাহলে আমরা সি এর দাগের অ্যান্সারটাকে সাজিয়ে করে লিখি। কি বলেছে, the reports prepared by several government and non-government institution in 2020 highlighted, দেখো ডিড আছে এখানে তার জন্য এটা হচ্ছে হাইলাইটেড। হাইলাইটেড দ্য, কি লিখবো আমরা, কি পেয়েছি ওখানটায় দেখে নিই, হাইলাইটেড দ্য ডিজিটাল ডিভাইড। তাহলে এটা আমরা লিখে দিই ডিজিটাল ডিভাইড। তাহলে কত ইজি অ্যান্সারটা, এই ছোট্ট একটা অ্যান্সার লিখলে আমরা কিন্তু ফুল মার্কস পেয়ে যাব। জাস্ট একটু ওটাকে একটু সাজিয়ে করে লিখতে হবে। তাহলে অ্যান্সারটা আমরা কি লিখলাম ভালো করে একবার দেখে নাও। দ্য রিপোর্টস প্রিপেয়ার্ড বাই সেভারেল গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন ইন 2020 হাইলাইটেড দ্য ডিজিটাল ডিভাইড। ক্লিয়ার? সবাই দেখে নাও অ্যান্সারটা ভালো করে। এরপরে যেটা চলে আসছে আমাদের গ্রামার সেকশন। এটা কিন্তু খুব ভাইটাল। গ্রামার সেকশন থেকে যে নাম্বারটা থাকে সেখানে কিন্তু একটু ভুল করা যাবে না, ভুল করলেই নাম্বার কেটে যাবে। তাহলে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে কি দিয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে এখানের মধ্যে যেটা সঠিক সেটা আমাদেরকে বেছে নিয়ে লিখতে বলা হচ্ছে। তাহলে এটা মুছে দিই। ইন এপ্রিল, দেখো নির্দিষ্ট করে কিন্তু একটা মান্থের নাম উল্লেখ করা আছে, ইন এপ্রিল, এপ্রিল মাসে। আ বেঞ্চ হেডেড বাই অনারেবল জাস্টিস সঞ্জীব ব্যানার্জি ল্যাম্বাস্টেড, হ্যাড ল্যাম্বাস্টেড। আচ্ছা ল্যাম্বাস্টেড মানে কি এটা জানো? ল্যাম্বাস্টেড মানে হচ্ছে নিন্দা করা, কারো নিয়ে খারাপ বলা। হ্যাজ ল্যাম্বাস্টেড দ্য পোল প্যানেল ফর ফেলিং টু মেনটেন কোভিড প্রোটোকল ডিউরিং ক্যাম্পেইন ফর দ্য তামিলনাড়ু অ্যাসেম্বলি ইলেকশন। তাহলে এখানে প্রথম কথা বলে দিই, এটা কোন টেন্সে লেখা আছে কেউ বলতে পারবে? পাস্ট টেন্সে। সেকেন্ডলি দেখো নির্দিষ্ট করে একটা মাসের নাম উল্লেখ করা আছে, তাহলে ব্যাপারটা ঘটে গেছে। তাহলে এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে যেহেতু এজ এ পাস্ট টেন্স তাহলে এটা আমরা কি লিখতে পারি? ল্যাম্বাস্টেড। ক্লিয়ার? তাহলে যেহেতু নির্দিষ্ট করে নির্দিষ্ট সময় বলেছে তার জন্য এটা হচ্ছে সিম্পল পাস্ট। তাহলে সাবজেক্ট ভি2 অবজেক্ট, তাহলে ভি2 হলে আমরা কি লিখব? ল্যাম্বাস্টেড। চারের দাগের অ্যান্সারটা হচ্ছে তাহলে কি? ল্যাম্বাস্টেড, LAMBASTED। কেমন? কেন লিখলাম, কেন হলো, এক্সপ্লেন করলাম। তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট একটা সময়ের কথা বলছে, যে সময়টা ব্যতীত হয়ে গেছে, তার জন্য এটা হচ্ছে সিম্পল পাস্ট। সেকেন্ড যে দাগটা আছে পাঁচের দাগ, সেই পাঁচের দাগে কি বলেছে? ডু অ্যাজ ডাইরেক্টেড। সেই ডু অ্যাজ ডাইরেক্টেডের কিছু কতগুলো আলাদা আলাদা করে দেখো দেওয়া আছে।
তো প্রথম যে কোশ্চেনটা দিয়েছে কি দিয়েছে, বিং আ ভেজিটেরিয়ান, তাহলে ভেজিটেরিয়ান মানে হচ্ছে যে নিরামিষাশী, তাহলে নিরামিষাশী হয়ে হি অ্যাভয়েডস নন ভেজ ফুড স্টাফ, সে আমিষ খাবারগুলোকে এড়িয়ে চলে। তাহলে আমি ধরো নিরামিষাশী, আমি তাহলে কি নিরামিষ খাই, তাহলে আমি আমিষ যে খাবারগুলো সেগুলোকে কী করি, অ্যাভয়েড করে চলি। তাহলে এটাকে নিয়ে লিখতে বলেছে কি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কথার অর্থ কি জানো, জটিল বাক্য। তাহলে এই বাক্যটাকে যদি আমরা একটু জটিল করে বলি তাহলে সেটা কি হবে, তাহলে দেখো মুছে দিলাম কিন্তু, তাহলে এটাকে যদি আমরা একটু জটিলভাবে লিখতে চাই তাহলে কি বলছে, বিং আ ভেজিটেরিয়ান, তাহলে লিখবো অ্যাজ হি ইজ এ ভেজিটেরিয়ান, তাহলে যেহেতু সে একজন ভেজিটেরিয়ান, অ্যাজ হি ইজ আ ভেজিটেরিয়ান, যেহেতু সে একজন ভেজিটেরিয়ান সে কি করছে, হি অ্যাভয়েডস নন ভেজ ফুড স্টাফ। কেন হলো, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাজ, ডাব্লিউএইচ ওয়ার্ড এইগুলো আমরা ইউজ করতে পারি, তার জন্য আমরা অ্যাজ দিয়ে করলাম। তাহলে যেহেতু সে একজন ভেজিটেরিয়ান তাই সে কি করে, নন ভেজিটেরিয়ান খাবারগুলো এড়িয়ে চলে। হলো ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেন, তাহলে আমাদের যে 2 নম্বর প্রশ্নটা আছে, 2 নম্বর প্রশ্নটা কি বলছে, হার বুকস হ্যাভ সোল্ড ওভার এ বিলিয়ন কপিজ, তার বইগুলো বিক্রি হয়েছে কোটির বেশিও, বিলিয়ন মানে আমরা কোটি বলতে পারি, 1 কোটিরও বেশি বিক্রি হয়ে গেছে। তাহলে কার বইগুলো বিক্রি হয়েছে, তার বই, নির্দিষ্ট করে কারো একজনের কথা বলা হয়েছে। তাহলে এটা যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিসে আছে, সোল্ড আছে, হ্যাভ সোল্ড, তাহলে এটা বলতে পারি আমরা প্রেজেন্ট পারফেক্ট। তাহলে অবজেক্ট আমার কি আছে, ওভার এ বিলিয়ন কপিজ, প্রথমে যেটা আমাদের লিখতে হয় ওভার আ বিলিয়ন কপিজ, এখানে একটু বলার আছে আমার, হ্যাঁ, ওভার আ বিলিয়ন কপিজ আমি লিখে দিলাম, কিসের কপি, তার বইয়ের কপি, কার বইয়ের, হার বুকস যেটা আছে, ওভার আ বিলিয়ন কপিজ অফ হার বুকস। ভালো করে কিন্তু নোট ডাউন করো, তোমরা এখন বলতে পারো স্যার অবজেক্ট লিখলাম তারপরে অফ হার বুকস কেন আনলাম, কারণ যে বিলিয়ন লক্ষাধিক বই কার, তার বইয়ের লক্ষাধিক কপি, বইয়ের কপি, বুঝতে পারলে কি হয়েছে, হ্যাভ আছে, তাহলে হ্যাভ বিন সোল্ড। ক্লিয়ার? তাহলে ওভার আ মিলিয়ন কপিজ অফ হার বুকস হ্যাভ বিন সোল্ড। ওকে, কেমন, খুব সহজ। এবারে কি, তাহলে যেহেতু কিসের কপি, তার বইয়ের কপি, ওই জন্য অফ হার বুকস লিখলাম, হ্যাভ বিন সোল্ড, তাহলে যে সাবজেক্ট হিসাবে এটা ইউজ হয়ে গেল, তাহলে আর এখানে কিন্তু আমরা অবজেক্ট বসাচ্ছি না। তারপরে কোশ্চেন কি বলেছে, রেসপেক্ট ইওর এল্ডার্স, রেসপেক্ট ইওর এল্ডার্স, তোমার বড়দেরকে শ্রদ্ধা জানাও, শ্রদ্ধা জ্ঞাপন করো। তাহলে শ্রদ্ধা যদি আমরা করি, রেসপেক্টের কি ফর্ম ইউজ করতে বলা হয়েছে, ইউজ নাউন ফর্ম। তাহলে রেসপেক্টের নাউন ফর্ম কি লিখব, রেসপেক্টের নাউন ফর্ম কিন্তু এখানে রেসপেক্ট হিসাবেই ইউজ হবে। তাহলে কি হবে, তাহলে আমরা লিখব শো রেসপেক্ট টু ইওর এল্ডার্স। শো রেসপেক্ট টু ইওর এল্ডার্স। তাহলে তোমরা কিন্তু এই যে ডু অ্যাজ ডাইরেক্টেড আছে এটা কিন্তু খুব ভাইটাল, ভালো করে দেখে নাও কোন জায়গাটায় কি কাজ হলো, কেন হলো, সেটা কিন্তু বুঝতে পেরে যাবে। প্রথম যেটা ছিল কমপ্লেক্স সেন্টেন্স, সেটা আমরা করলাম। সেকেন্ডলি যেটা দিয়েছিল ভয়েস চেঞ্জটাও কিন্তু একটু হার্ড ছিল, সেটাও করলাম, যেটা তোমরা সবাই অনেকেই ভুল করবে, যার জন্য ভালো করে দেখে নাও কেন হবে সেটাও এক্সপ্লেন করলাম। থার্ড যে কোশ্চেনটা আছে রেসপেক্ট ইওর এল্ডার, সেটাকে নাউন ফর্ম ইউজ করতে বলছে, সেটা আমরা করলাম। 3টে কোশ্চেনই গুরুত্বপূর্ণ, তাহলে 3টে কোশ্চেন ভালো করে দেখে নাও, কোথায় কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে। পরে যেটা আছে ফ্রেজাল ভার্ব, দেখেছো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। তাহলে এখানে যে দাগটা আছে সেখানে সেগুলোর কারেক্ট ফ্রেজাল ভার্ব আমাদেরকে বসাতে হবে।
তাহলে এটা মুছে দিই। চেসিং, চেসিং মানে কি? তাড়া করা। তাহলে দ্য ডগ ওয়াজ চেসিং এ র্যাবিট, কুকুরটা একটা কাঠবেড়ালিকে কি, খরগোশকে কি করছে? তাড়া করছে। তাহলে র্যাবিটকে তাড়া করছে, খরগোশকে তাড়া করছে। চেসিং, তাড়া করার ইংরেজি হতে পারে এটার ফ্রেজাল ভার্ব কি? রান আফটার। তাহলে দেখো চেসিং, আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছি যে যে ফর্মে দেওয়া থাকবে সেই ফর্মটা আমাকে চুজ করতে হবে। তাহলে এখানে কি চেসিং, তাহলে এটা হয়ে যাবে কি? রানিং। তাহলে আমরা লিখে দেবো এটা কি? রানিং আফটার। বানানটা সবাই ঠিক লিখবে। এইবারে ধরো কেউ কেউ লিখলো চেস আফটার, এই রান আফটার, সরি, রান আফটার লিখলে কি তারটা ভুল হবে? না, তারটা ঠিক, কিন্তু সে কত পাবে? দেখো আমার মার্কস আছে 1 নাম্বার, সে কিন্তু সেখানে পাবে হাফ মার্কস। কেন পাবে? কারণ তার পিছনে একটাই কারণ, সে কি, যে এখানে সে ভুল লিখছে। কি ভুল লিখছে? যেহেতু এটা আইএনজি যোগে আছে, পাস্ট কন্টিনিউ আছে, তাহলে সেটাকেও আমার সেই ফর্মটা ইউজ করতে হবে। সেকেন্ডলি দেখো 2 নাম্বার দিয়েছে, দ্য আর্মি ওয়াজ ফাইনালি সারেন্ডার্ড। তাহলে আর্মি অবশেষে কি করলো? আত্মসমর্পণ করলো। সারেন্ডার্ডের হচ্ছে গিভ ইন, কিন্তু দেখো সারেন্ডার্ড সাবজেক্টের পরে যখন ডিরেক্ট আছে তখন এটা হচ্ছে V2, তাহলে আমরা এটা কি লিখবো? গেভ ইন। তাহলে আমরা এটা কি লিখবো? গেভ ইন। সবাই কিন্তু দেখে নাও, এই চেঞ্জগুলো মাস্ট, চেঞ্জ না করলে কিন্তু ফুল মার্কস পাওয়া যাবে না। যদি 1 থাকে, হ্যাঁ ওইটা লিখে দিলে পাবে, হাফ নাম্বার পাবে। তাহলে পরীক্ষার সময় খাতা বেরোলে বলো স্যার আমি নাম্বার কম পেলাম। কেন পেলাম? তোমার নিজের ভুলে কম পেলে। তাহলে একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু আমার নাম্বার কম যাবে। ঠিক আছে, দেখো এরপরে যে ভাইটাল দাগটা আছে সেটা কি বলেছে? গিভেন বিলো আর দ্য মিনিংস অফ 2 ওয়ার্ডস হুইচ ইউ ফাইন্ড ইন দ্য প্যাসেজ ইন দ্য কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে আমাদের কি আছে? আনসিনটা। তাহলে নিচের দেওয়া দুটো শব্দ, কিছু কিছু শব্দের একই রকম মানে, যেটা আমাদেরকে কি বলছে? ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস, রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। তাহলে সেখান থেকে খুঁজে করে আমাদেরকে নিচের ছকে বসাতে হবে। তাহলে প্রথম যে দাগটা দিয়েছে, কি দিয়েছে? রাষ্ট্রিক। রাষ্ট্রিক মানে জানো? রাষ্ট্রিক মানে হচ্ছে গ্রাম্য। কি? গ্রাম্য। তাহলে গ্রাম্যর ইংরেজি কিন্তু আমরা আগে পড়ে নিয়েছি আনসিনটা, ভালো করে যারা পড়েছো তারা নিজেরাই বলতে পারবে। তাহলে দেখো রুরাল, রুরাল মানে হচ্ছে কি? গ্রাম্য। তাহলে আমরা ওখানে লিখে দিতে পারি কি? রুরাল। তাহলে এটা কত দাগ ছিল? 6 দাগ 1, 6 দাগের 1-এরটা আমরা কি লিখতে পারি? রুরাল। তাহলে রাষ্ট্রিকের সিমিলার মিনিং কি হতে পারে বা সিনোনিম হচ্ছে রুরাল। নাম্বার 2, নাম্বার 2 এ যাই। নাম্বার 2 তে যেটা আছে কি বলেছে? দ্য কোয়ালিটি অফ বিং এবল টু বি ইউজড অর অবটেন, যেটা সহজেই পাওয়া যায়, যেটা সহজেই পাওয়া যায় সেটাকে কি বলতে পারি? সহজলভ্য বা সহজ প্রাপ্য। তাহলে সহজ প্রাপ্য ইংরেজি হচ্ছে সহজ প্রাপ্যতা, যেটাকে আমরা বলতে পারি কি? অ্যাভেলেবিলিটি। এ দেখো পেয়েছো? তাহলে এটা আমরা লিখে দিই অ্যাভেলেবিলিটি। তাহলে কেমন সোজা? খুব সহজ। দেখো প্রথম লাইনেই দেওয়া আছে, এই দেখো প্রথম লাইনে দেওয়া আছে অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে সহজলভ্যতা বা সহজ প্রাপ্যতা, যেটা সহজে আমরা পেতে পারি। পরের দাগে কি আছে দেখা যাক। শেষ। এরপরে যেটা আছে রাইটিং সেকশন। রাইটিং সেকশনে কি বলতে চেয়েছে দেখো, একটা নোটিশ দিয়েছে। কি নোটিশটা দিয়েছে? সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য হেলথ অ্যান্ড স্যানিটেশন সাব কমিটি অফ ইউর স্কুল। তাহলে তুমি তোমার স্কুলের হেলথ অ্যান্ড স্যানিটেশন কমিটির, উপকমিটির হচ্ছে একজন ক্যাপ্টেন, তাই তো? তাহলে রাইট এ নোটিস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, শতাধিক শব্দে তুমি লিখবে ফর দ্য স্টুডেন্টস of your school requesting them to participate in the program entitled keep your school clean। তাহলে তোমার নিজের স্কুলটা, তাহলে আমার নিজের স্কুল, আমাকে নিজেকে পরিষ্কার রাখতে হবে, তাই তো? কেউ করে দেবে নাকি? নিজের জিনিস, ধরো আমার বাড়ি, আমি যদি বলি নোংরা করবো তাহলে নোংরা হবে, আমি যদি বলি পরিষ্কার রাখবো তাহলে পরিষ্কার থাকবে। তাহলে নিজের স্কুলটাকে পরিষ্কার রাখার জন্য একটা নোটিশ লিখতে হবে। তার জন্য তুমি হচ্ছে ক্যাপ্টেন, ঠিক আছে? কটা বাক্যে লিখতে, কটা শব্দে লিখতে হবে? 100 ওয়ার্ডস। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। তাহলে নিচের পয়েন্টগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে এই যে রাইটিংটা লিখবো তার জন্য কিছু হিন্টস দিয়েছে। রিজনস ফর অর্গানাইজিং সাচ এ প্রোগ্রাম, কেন আমরা এই প্রোগ্রামটা করছি, ডেট অ্যান্ড টাইম দিতে হবে অবশ্যই। ক্লিনিং ম্যাটেরিয়ালস,
টু বি ইউজড, তাহলে কি কি ম্যাটেরিয়ালস যন্ত্রপাতির আমরা ব্যবহার করছি। মেথডস টু বি অ্যাপ্লাইড ফর দ্য সাকসেস অফ দ্য প্রোগ্রাম, পদ্ধতিটাকে আমাদেরকে উল্লেখ করতে বলেছে, কী কী পদ্ধতিটাকে ক্লিন করা হবে। দেখো প্রথমে আমাদের যেটা লিখতে হয়, নোটিশ লিখেছি। আর একটা কথা, এখানে স্কুল নেম কেউ উল্লেখ করবে না, কেউ লিখলে এবিসি স্কুল, কেউ লিখলে XYZ স্কুল, ওকে, কথাটা কিন্তু ভুলবে না, নিজের স্কুল মেনশন কেউ করে না। তাহলে প্রথমত লিখবো নোটিশ, নিজের স্কুলে এবিসি স্কুল লিখলাম, XYZ স্কুল লিখলাম। এসএল নাম্বার হচ্ছে সিরিয়াল নাম্বার। দেখো এটা যেহেতু আমরা একটাই নোটিশ লিখছি, তাহলে এখানে সিরিয়াল নাম্বার আমি দিয়েছি 01। আর ডেটটা ফাঁকা রাখা আছে। দেখো এখানে হচ্ছে যে ডেটে নোটিশটা তুমি লিখবে, ধরো কেউ এক্সাম দিচ্ছ কত তারিখে, আজকে কত তারিখ, আজকে ধরো 24 তারিখ, তাহলে আমি এখানে লিখতে পারি তাহলে আমি এটা লিখে দিতে পারি 24/02। এবার তুমি যেদিন লিখবে সেদিন সেই ডেটটা লিখবে, ঠিক আছে, লেখার ডেটটা এখানে বসাবে, যেদিন লেখা হবে সেদিন আমরা সেই ডেটটা দেব। এরপরে চলে যাই, এবার হচ্ছে বিষয়, কি বিষয়ের উপর লিখছি। দেখো অনেকে নানা রকমভাবে স্ট্রাকচারের উপরে লেখে, আমি তোমাদেরকে যে ব্যাপারটা ক্লিয়ার করতে চাইছি যে এই এই যে এই প্যাটার্ন অনুযায়ী যদি তুমি চলো, যে 10 আউট অফ 10 কেউ কাটতে পারবে না, একদম পেতে বাধ্য তুমি। তাহলে প্রথমত নোটিশ যেটা হয় লিখলাম, স্কুল নেম লেখা হলো, এবার হচ্ছে সিরিয়াল নাম্বার দিলাম, ডেট দিলাম, এবার হচ্ছে সাবজেক্ট, এখানে এসইউবি লিখে করেও লিখতে পারো, নর্মাল লিখতে পারো, কিপ ইউর স্কুল ক্লিনিং প্রোগ্রাম, ঠিক আছে, এটা ক্লিনিংও লিখতে পারো তোমরা, কিপ ইউর স্কুল ক্লিনিং প্রোগ্রাম, নিজের স্কুল পরীক্ষা রাখার একটা প্রোগ্রাম। কি বলছে তাহলে এখানে দেখা যাক। অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট, তাহলে আমাদের ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানানো যাচ্ছে যে দ্য হেলথ অ্যান্ড স্যানিটেশন সাব কমিটি, তাহলে হেলথ স্যানিটেশন উপকমিটি ইজ গোয়িং টু অর্গানাইজ, এই অর্গানাইজ বানান JDAC দুটোই হয়, তাহলে এ ক্লিনলিনেস ড্রাইভ এন্টাইটেল কিপ ইউর স্কুল ক্লিনিং অপারেশন অন 5th মার্চ 2024। এটা যেহেতু 5 মার্চ কেন লেখা হয়েছে, দেখো এখানে আমি লিখেছি 24, তাহলে যে কোনো একটা নোটিশ কখন আসে, 2-4 দিন আগের, তাহলে আমি তোমাকে দেখো এখানে 10 দিন পরের একটা ডেট দিয়েছি, তাহলে তুমিও যখন লিখবে 5 দিন 7 দিন পরের একটা ডেট দেবে, এখানে যে ডেট ওখানে হবে তার 5-7 দিন পরের ডেট দেবে, বা 3-4 দিন পরের ডেট দেবে, ওটা সব থেকে বেটার অপশান। তাহলে 5ই মার্চ 2026 10টার সময় একটা স্কুল ক্লিন, যে স্কুল আমাদের স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে একটা কি চলবে, একটা অপারেশন চলবে, যেটাকে অনুষ্ঠিত করা হচ্ছে কবে, এই 10টার সময় ইন দ্য স্কুল প্রেমিসেস। প্রেমিসেস মানে হচ্ছে চত্বর, তাহলে আমাদের স্কুল চত্বরে স্কুলটাকে পরিষ্কার রাখার জন্য একটা কার্যকলাপ চলবে। দ্য এম অফ দিস প্রোগ্রাম ইজ টু ক্রিয়েট অ্যাওয়ারনেস অ্যাবাউট ক্লিনলিনেস, তাহলে এম মানে হচ্ছে লক্ষ্য, এই যে অপারেশনটা হবে, এই যে প্রোগ্রামটা হবে, এই প্রোগ্রামটার মূল লক্ষ্য কি, মূল লক্ষ্য হচ্ছে পরিচ্ছন্নতাটার যে একটা সচেতনতা মানুষের মধ্যে সৃষ্টি করা, হাইজিন অ্যান্ড হেলদি, ঠিক আছে, স্বাস্থ্যবিধি এবং নিয়ম স্বাস্থ্য কীভাবে মেনে চলতে হয় এবং দ্য স্টুডেন্টদের মধ্যে, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কি, স্বাস্থ্যবিধি বা নিয়ম শৃঙ্খলা মেনে চলাটা কি, এটা তাদের মধ্যে বোঝানোর জন্য আমরা কি করেছি, এই প্রোগ্রামটা চালু করেছি। স্টুডেন্টস আর রিকোয়েস্টেড টু পার্টিসিপেট অ্যাক্টিভলি, তাহলে সতেজভাবে নিজের ইচ্ছাই তারা কি করবে, তাদেরকে অনুরোধ করা হচ্ছে তারা যেন অ্যান্ড ব্রিং নেসেসারি, তারা যেন অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন দিস প্রোগ্রাম, এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন দিস প্রোগ্রাম তোমরা লিখতে পারো, অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন দিস প্রোগ্রাম। একটু সবাই জায়গাটা দেখে নাও, হ্যাঁ, তাহলে দেখো অ্যাক্টিভলি পার্টিসিপেটেড, এই যে এখানটাই আছে, এই জায়গাটায় আমরা লিখতে পারি অ্যাক্টিভলি পার্টিসিপেটেড ইন দিস প্রোগ্রাম, নিজের সতেজভাবে নিজে থেকে এই প্রোগ্রামে তারা যেন যোগ দেয়, অ্যান্ড ব্রিং নেসেসারি ক্লিনিং ম্যাটেরিয়ালস, তাহলে দেখো হিন্টস অনুযায়ী আমরা কিন্তু লিখছি
প্রয়োজনীয় কি পরিষ্কার করার যে জিনিস দ্রব্য সেগুলো কি, যেমন হচ্ছে ব্রুমস, বাকেটস, ডাস্টার্স, গ্লাভস, গার্বেজ ব্যাগস, এই সমস্ত জিনিসগুলো, মানে নোংরা ফেলার যে পত্র, যে জায়গা, এই সমস্ত জিনিসগুলো আমরা কি করব, নিজেদের কাছ থেকে নিজেদের দরকারি জিনিসগুলো এগুলো নিয়ে আসব। প্রপার মেথডস, সঠিক পদ্ধতি অফ ওয়েস্ট ডিসপোজাল, নোংরা ফেলার, অ্যান্ড স্যানিটেশন উইল বি ডেমনস্ট্রেটেড, তাহলে এগুলো সংগঠিত করা হবে। ইওর সিনসিয়ার কোঅপারেশন উইল মেক, এখানে একটা ছোট্ট করে আইপেন দিতে পারো, কোঅপারেশন সহযোগিতা, উইল মেক দ্য প্রোগ্রাম সাকসেসফুল, তাহলে প্রোগ্রামটাকে সফল করবে। এটার ক্ষেত্রে আমি আরেকটা লাইন তোমাদেরকে দিতে পারি, দেখে নাও সবার। আর্নেস্ট কোঅপারেশন অফ অল solicited to make the program ডবল এম আছে, হ্যাঁ, গ্র্যান্ড সাকসেস। যদি তোমরা এই লাইনটা লিখো এটাও ভালো, এই লাইনটা লিখলে আরও ভালো। তাহলে এটা লিখে দিলাম কি চিঠি শেষ হয়ে গেলো না, তাহলে কিভাবে শেষ হবে দেখা যাক। এখানে লিখতে হবে এসটি দিয়ে ইওর নেম, হ্যাঁ, নিজের নাম এখানে লিখতে হবে। তাহলে নামটা লেখার পরে কি হলো দেখে নিলাম, নামটা লেখার পরে ক্যাপ্টেন অফ হেলথ অ্যান্ড স্যানিটেশন সাব কমিটি, যেহেতু তুমি ওখানকার উপ অধিনায়ক তাই তো লিখে দিলাম। কাউন্টার সাইন্ড এইচএম অফ দ্য স্কুল, কোনো স্কুলের এইচএম কেন লেখা আছে, কোনো স্কুলে হেডমাস্টার থাকেন, কোনো স্কুলে আবার হেডমিস্ট্রেস থাকে, এইচএম অফ দ্য স্কুল। তাহলে এই যে রাইটিংটা লেখা আছে, তোমরা যদি এই রাইটিংটা ওখানে লিখে আসতে পারো, যদি 10 মার্কস থাকে অবশ্যই 10 পাবে, কেউ আটকাতে পারবে না। আর যদি চেষ্টা করো এই নাম্বারটা, এই যে লাইনটা বলেছি লাস্ট লাইনটা চেঞ্জ করতে পারো, এটা কিন্তু করলে আরও ভালো হয়। তাহলে দেখো যে আজকে স্কুলটা সলভ করলাম, আশা করি কোনো জায়গায় কোনো সমস্যা থাকার কথা নেই। যদিও কিছু সমস্যা থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের সেই প্রবলেমটা সমাধান করার চেষ্টা অবশ্যই করব। তাহলে পরের স্কুলে আবার দেখা হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।